কি দিয়েছি কি পেয়েছি, এই দুইটা শব্দের সঙ্গে আমরা সবাই পরিচিত আছি। কি আমরা দিচ্ছি আর কি আমরা পাচ্ছি, এই শব্দগুলো আমার দ্বারা আবিষ্কৃত নয়, এগুলো পুরো দুনিয়ার জনমানুষে রয়েছে, আমরাও তার ব্যতিক্রমী নই। বন্ধুরা, 2018-তে এক ঐতিহাসিক পরিবর্তনের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আগে মানা হতো যদি শ্রমিক ইউনিয়ন থাকে, যদি কর্মচারী ইউনিয়ন থাকে, যদি খ্যাতমজুরের ইউনিয়ন থাকে, যদি স্টুডেন্ট ইউনিয়ন থাকে, যদি নারী সমিতির ইউনিয়ন থাকে, যদি কোঅপারেটিভের ইউনিয়ন থাকে, যদি সেলফ হেল্প গ্রুপের ইউনিয়ন থাকে, তবেই সত্তায় আসা যায়। 2018-তে কিন্তু বিজেপির কাছে কোনো ইউনিয়ন ছিল না। যারা 40টা বছর প্রায় ত্রিপুরাতে রাজ করেছে, অঙ্গনবাড়ি দিদি আর আশা কর্মী হচ্ছে বেশ, যারা আমাদের ফাউন্ডেশন তৈরি করে বন্ধু, এনারা ঘর তৈরি করে দেন, তখন ঘরের ছাদ উঠে যায় 5 তলা, 6 তলা, 8 তলা। যদি ফাউন্ডেশন না থাকে ঘর তৈরি করা যায় না। তাই আপনাদেরকে আমি নমন করছি। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের 3% দিয়েছি, কিন্তু আমি দেখছি আমার কাছে সরকারি কর্মচারীর তরফ থেকে কিছু আবেদন করা হয়েছিল, আমরাও চিন্তা করছি। এখন আমরা ফেস্টিভ্যাল অ্যাডভান্স আপনাদেরকে দিয়েছি, দুর্গাপূজা যেতে দিন আমি একটু ফাইন্যান্সটা দেখে নিই। আমার কাছে এসেছিল যে ডিএর বিষয়ে একটু বলতাম, এতটা গ্যাপিং রয়েছে, আমার খেয়াল আছে আপনাদেরকে ডিএ দেব, কিন্তু কত দেব এখনো বলবো না। ডিএ তো পাবেন, কিন্তু এখন বলবো না, দেব আপনাদেরকে। আমি বলেছি তো ডিএ আপনাদেরকে দেব, কত পার্সেন্ট দেব এটা আমি হিসাব করে নিই, কারণ টাকার দরকার আছে। আপনারা সবাই সরকারি কর্মচারী, ট্রেজারি জানেন কোথায় হয়, ফাইন্যান্স কি হয়, সেগুলো দেখে আমি দেব। কারণ কি, এটা আমি জানি, আমাদের সরকারি কর্মচারীদেরকে যখন সাহায্য করা হয় তখন বাজারে টাকা আসে, মানুষের কাছে টাকা যায়। আর আরেকটা কথা বলবো, বেশি ব্যাংকে জমা রাখেন না, বেশি জমাইতে গেলে চিট ফান্ডে খেয়ে নিব, একবার ডুবাইছে। এই কারণে ত্রিপুরার ব্যাংকের মধ্যে 30,000 কোটি টাকা আছে, 30,000 কোটি টাকা। এই টাকার সিংহভাগ সরকারি কর্মচারী। আমি বলবো তার থেকে উঠিয়ে একটু খরচাপাতি করুন। এই 20,000 টাকা কেউ রাখবেনি? কে আছে যে 20,000 টাকার মধ্যে 15,000 টাকা খরচা করে বাকিটা রাখা দিব? আত্মরন্ত দেখি ওই যখন দাঁড়াইছে রাখা দিব, দাঁড়াইছে খান, দাঁড়াই গেছে মায়ের আমাদেরা। সবাইকে টাকা দেওয়া হয়েছে, দিল খুলে খরচা করুন। আমি আছি, নরেন্দ্র ভাই মোদী আছে, সরকারি কর্মচারীরা কোথাও যাবে না। আশা কর্মীরা, অঙ্গনবাড়ি দিদিরা, আপনাদের জন্য করব ব্যবস্থা, আমি বলেছি করব, কিন্তু আমাকে একটু সময় দিন, আমার কোমরটা একটু সিধা করতে দিন, তো আমি করব। আপনাদের কাউকে নিরাশ করব না। আপনারা যেই কাজ করেছেন আপনারা পুরস্কার পাওয়ার যোগ্য। আমি আপনাদেরকে সবসময় স্যালুট করি, আপনারা পাবেন, আমি তার ব্যবস্থা করব। এবার যেটা দিয়েছি, যেটা পেয়েছেন, অনেক সময় আছে কেউ চাইলে, আমি ছোটবেলায় যেমন দাঁড়ায় থাকতাম, দাঁড়ায় কোনো 15 আগস্ট বিস্কিট দিত স্কুলের মধ্যে, দেয় না 15 আগস্টের সময়? হ্যাঁ, সবাই দাঁড়িয়ে বিটানা বিস্কুট 2 করে দেয়। তো অনেকে করে কি, তা একটা তো লইছে 2টা নিয়ে আরেকটা ভরায় দেয় 2টা। আমি করিনি কখনো, আমার অভ্যাস নেই, কিন্তু আমার সামনে দেখতাম এটা লই এসে আবার হাতটা নিয়ে এসে আবার বাড়ায় দিছে, তারপর 2টা পেরেছে। তো আমার অপোজিশনে দাঁড়িয়েছিল কমিউনিস্ট পার্টি থেকে, আমার কাছে 15-20 জনের টোটাল বনমালীপাড়ির লোক, যে কোনো বুথে যায় সেই 15-20 জন নিয়ে যেতে হয়। 49টা বুথ আছে,
তাদেরকে নিয়ে যাই, কারণ আমার কাছে এর বাইরে লোক নেই প্রচার করার জন্য। কিন্তু কমিউনিস্টের যে প্রার্থী, হার বুথে তার 100 জন লোক ছিল, প্রত্যেক বুথে নিজে চলে যেতেন আর ওখান থেকে অটোমেটিক 100 জন লোক তার সঙ্গে ঘুরতো। আমার সঙ্গে 15 থেকে 20 জন ঘুরেছে, কিন্তু বনমালীপুরের যখন রেজাল্ট এসছে 9400-র উপর ভোটে ব্যবধানে আমি জয়ী হয়ে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বে কাজ করার সৌভাগ্য হয়েছে। বন্ধু, লাইন দিয়ে সবকিছু হয় না। আবার এটাও আমি বলবো, জনসভা দিয়েও হয় না, স্বতঃস্ফূর্ত জনসভা চাই। একটা হচ্ছে জনসভায় আসা, সত্তাসীন পার্টি জনসভা করতে পারে, সত্তার সঙ্গে লোক আসে, কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে আসা, সেটা হচ্ছে জনতার আসলি রূপ। নরেন্দ্র ভাই মোদী যখন আস্তাবল ময়দানে ভাষণ দেওয়ার জন্য এসেছিলেন বিধানসভা ইলেকশনের আগে, তখন স্বতঃস্ফূর্ত ভাবে আগরতলাবাসী আস্তাবল ময়দানে দাঁড়িয়ে গিয়েছিলেন, স্বতঃস্ফূর্ত ভাবে, যাদেরকে আমরা বলিনি ওনারাও মায়েরা বেরিয়ে এসেছিলেন। মহিলা মোর্চার যখন কার্যক্রম হয়েছিল, তো আগরতলার প্রত্যেক ঘর থেকে, সে গরিব পরিবারের হোক আর আমির পরিবার হোক, সরকারি কর্মচারী হোক আর কোন সেলফ হেল্প গ্রুপের কোন দিদি হোক, আপনি আপ বেরিয়ে এসেছে। আর তার পরিণাম আমার মতো সাধারণ মানুষ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পেরেছে। বন্ধু, আমি কোনো বড় ঘরের নই, বড় পদবি ছিল না, কেউ আমাকে চিনতেও না। পরিচয় আমাকে কে দিয়েছে? অন্যের পরিচয় আছে, কিন্তু আমাকে পরিচয় কে দিয়েছে? পুরো দুনিয়ার সামনে আমাকে কে প্রস্তুত করেছে? আমার সামনে যারা বসে আছে, আপনারা আমাকে পরিচয় দিয়েছেন, আমার নাম দিয়েছেন। অনেক সময় মনে হয়, আপনাদের মনে হতে পারে উনি আমাদেরকে চালান, উনি তো আমাদের সবকিছু করতে পারেন। এখানে বসে আছে অঙ্গনবাড়ি দিদিরা, আশা কর্মীরা, স্যার কয় না কেরে কবে 5000 টাকা করবো, কয় না কেরে স্যারের দিয়ের কথা, কয় না কেরে স্যারে আমাদের বেতন দেয় যায় না কেরে, স্যারে যায়, স্যারে ধীরে ধীরে না স্পিড গতিতে যায়। স্যারের কাছে কারোর আন্দোলন করতে হয় না, কারণ স্যার রয়েছে, ইনস্টিটিউশনে রয়েছে, তাদেরকে ইউজিসি স্কেল দিয়েছে। বন্ধুরা, পেনশন পাবে ত্রিপুরা সরকারের নিয়ম অনুসারে, কারণ ইউজিসি স্কেল পেলে, ইউজিসি স্কেল যদি নেন পুরোটা, তাহলে কিন্তু ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যারা কর্মচারী আছে বেতন পায়, তারা ইউজিসি স্কেল পায়, কিন্তু পেনশন প্যাটার্নটাও ইউজিসি প্যাটার্ন। কিন্তু ত্রিপুরাতে পেনশনের সময় ত্রিপুরা সরকারের পেনশন, আর স্কেলের সময় ইউজিসি স্কেল। কে করে দিয়েছে? কে করে দিয়েছে? কেউ আন্দোলন করেছে? এই সরকার করে দিয়েছে, এই সরকার করে দিয়েছে, কাউকে আন্দোলন করতে হয়নি। বন্ধুরা, এলটিসি প্যাকেজ, আগে এলটিসি যেতে হলে বাইরে যেতে হতো না, এলটিসিতে ঘোরার জন্য জানতো সরকারি কর্মচারীরা, পান তো এলটিসি, যেতে হয়, ঘুরতে হয়, তারপর এলটিসি। এই সরকার কি করে দিয়েছে এবার কোভিডের সময়? ঘোরার দরকার নেই, আপনি এলটিসির টাকা তুলে নিন, ট্যাক্সেবল আইটেম কিনে নিন, আপনাকে টাকা দিয়ে দেবে, আপনার ঘরের উন্নয়ন করে নিন, তার ব্যবস্থা করে দিয়েছে। যদি পুরনো সরকার থাকতো, তাহলে কোভিডের মধ্যে গেছো না বালি উঠতেছে, টাকা না বাজছে সরকারের, কিন্তু এই সরকার সেটা করেনি। এই সরকার আমাকে কেউ বলেনি, কোন ইউনিয়ন বলেনি, আপনি আপ যাতে এলটিসি টাকাটা তুলে খরচা করতে পারে তার ব্যবস্থা করে দিয়েছি। তার মধ্যে এতটাই পাবন্দি লাগিয়েছি যে ট্যাক্সেবল আইটেম কেনার জন্য। কারণ কি, যখন কোনো ট্যাক্সেবল আইটেম নেবে তো সরকারের কাছে একটা ট্যাক্স আসবে, বাজারে ইকোনমিটা ডেভেলপমেন্ট হবে, সেই দিশাতে সরকার কাজ করেছে। বন্ধুরা, আমি সমস্ত কর্মচারীদেরকে বলবো, এই দুপুরে রৌদ্রের মধ্যে আপনারা এসছেন দীর্ঘক্ষণ যাবৎ দূর দূরান্ত থেকে, আমি বলবো না যারা ছায়াতে আসে তারা মাঠে আসার জন্য। রাজীব বাবু বারবার বলছিলেন, আমি রাজীব বাবুকে যদি পাঠিয়ে দেই, রাজীব বাবু বটগাছের উপরেরটা ঘুরবো। তো আমি তো বুঝি যে রাজীব বাবু যত বলছে আসেন আসেন, তত দেখি লোক জায়গা। কারণ কি,
রৌদ্রটা তারা বুঝে, মঞ্চের থেকে বোঝা যায় না। আমি টের পাই, বারবার আমি ঘাম মুছি, কিন্তু আমার বোনেরা দীর্ঘক্ষণ যাবৎ এখানে বসে আছে, বাড়ি থেকে অথবা সকালবেলায় বেরিয়েছে। একবার মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুনবো। আর অনেকে ভাবছে স্যার আর কিছু ঘোষণা করবো, করুন, চিন্তা করেন না। কিন্তু 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 তার সঙ্গে সঙ্গে এই সরকার আপনাদের সঙ্গে রয়েছে, আপনারা কাজ করুন। এবার আমার আশা কর্মীরা, অঙ্গনবাড়ির দিদিরা প্রমাণিত করেছে কোভিডের সময় তারা ইউনিয়নের দোহাই দিয়ে এবং ইউনিয়ন করে, কর্মচারী হোক, আশা কর্মী হোক, অটো চালক হোক, রিক্সা চালক হোক, তাদের শোষণ করে, তাদের কাছ থেকে চাঁদা তুলে তাদের 7 তলা পার্টি অফিস মেলার মাঠে তৈরি করেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। যখন সরকার 2018-তে এসছে, তখন কিন্তু আমি পার্টির প্রেসিডেন্ট ছিলাম, আজকে ডক্টর মানিক শাহ রয়েছে। আমার কাছে কিন্তু কোনো কর্মচারী ইউনিয়ন ছিল না। আমার কাছে কি ছিল? ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীর কাছে কি ছিল? ত্রিপুরাবাসী ছিল, 37 লক্ষ ত্রিপুরাবাসী ছিল, 37 লক্ষ ত্রিপুরাবাসী ছিল। এক সময় যারা পুরনো সরকারে ছিলেন, তারা অনেক সময় আমাদের ধাজিয়া উড়াতেন। আরে একটা দিল্লির থেকে ছেলে এসে লম্বা চোরা খালি ঘুরে, কেউ নাই লগে, উদয়পুরে গিয়ে সিপিএম এর বাড়ি বাড়ি ঘুরে, কংগ্রেসের বাড়ি বাড়ি ঘুরে। পাগলও ধরছে, ভূতও ধরছে। ভূতে ধরছে না, মানুষও ধরছে। প্রমাণিত হয়েছে 2018 নির্বাচনে 3 মাস যখন তার রেজাল্ট এসে প্রমাণিত হয়ে গেছে সরকারি কর্মচারী কার সঙ্গে রয়েছে, পুলিশ কার সঙ্গে রয়েছে, টিএসআর কার সঙ্গে রয়েছে, আশাকর্মী কার সঙ্গে রয়েছে, অঙ্গনবাড়ি দিদি কার সঙ্গে রয়েছে। লাইনে ছিল, তাদের ভোট দিয়েছে নরেন্দ্র ভাই মোদীকে। বলে ডাকা, বন্ধু বলে ডাকা, সেই মানসিকতা রাখা। ত্রিপুরাতে দীর্ঘদিন মানুষের নাম পাল্টিয়ে দিয়েছে। কি কমরেড এখানে আসেন, কয় কি ভাই, কি নাম নাই, টাইটেল নাই। মেবার কুমার জমাতে না, কমরেড মেবারে দিঘায়, কিন্তু কমরেড কইলেও মেবার যাইতো না, কারণ মেবার আইপিএফটি বিজেপি সরকারের মন্ত্রী আছে, সারা জীবন লড়াই করেছে কমিউনিস্টের বিরুদ্ধে। একসময় ত্রিপুরার মানুষের পরিচিতি অবলুপ্তির পথে ছিল। রাজীব ভট্টাচার্য নয়, কমরেড রাজীব, তার সারনেম বাদ। কিন্তু ত্রিপুরাকে কি সেটা করতে পেরেছে? 25 বছরের টানা সরকার ছিল। কত ইউনিয়ন, পাকনা চুল আছে তারও একটা ইউনিয়ন, কাঁচা চুল থাকলে ইউনিয়ন, জুতা যদি চামড়ায় পরে তার ইউনিয়ন, স্যান্ডেল পরলে তার ইউনিয়ন, মানে বুট বাদাম বেচে তার ইউনিয়ন, কাপড়ের দোকান তার ইউনিয়ন, রেডিমেড গার্মেন্টস এর দোকানে তার একটা ইউনিয়ন, খোলা কাপড় বিক্রি করবো তার ইউনিয়ন। তার পরিণতি কি? তার পরিণতি কি? আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন, এনারা সরকারের বাহক হয়ে কাজ করেন। তার পরিণতি কি? অফিসগুলোর মধ্যে ওয়ার্ক কালচার নেই। কি বলা হতো? কাজ করার দরকার নেই, মিছিল করুন, মিটিং করুন। তার পরিণাম, আপনার ছেলে ইউপিএসসি মে সিলেক্ট হয় না, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি পায় না, রেলওয়েতে দিলে ফর্ম ফিল আপ করতে পারে না। এই সরকার আসার পর যখন এডুকেশনের সিলেবাসের পুনর্মূল্যায়ন করা হলো, ক্লাস 8 এর ছেলে মেয়ে বাংলা পড়তে পারে না, ইংরেজি থাক দূরের কথা, বাংলা লাইন রিডিং পড়তে পারে না। এটা বিপ্লব দেবের জন্য হয়েছে। পুরনো সরকারের মানসিকতা, ওয়ার্ক কালচারকে শেষ দেওয়ার কারণ হয়েছে। যারা শিক্ষক, এদের শিক্ষা দান করার দরকার নেই। এরা কি করবে? এরা মিছিল মিটিং করবে, তার বাইরে কাজ নেই। আজকে ত্রিপুরাতে কাজ করার মানসিকতা লোকের মধ্যে তৈরি হয়েছে। কোন কর্মচারী ফাঁকি দিতে চায় না, তার কারণ কর্মচারী বুঝে যদি ফাঁকি দেই তাহলে আমার ছেলে মেয়ের লোকসান হবে,
কারণ আমি যদি স্কুলে ফাঁকি দেই তো আমার ছেলে কোন স্কুলে পড়ছে ওই স্কুলের দিদিমণিও ফাঁকি দেয় লোকেরা মাধ্যমে। বন্ধু, এই সরকার বলে এই সরকারের সঙ্গে জনতার সরকার, বাইদা পিপল সরকার, সরকারি কর্মচারীদের সরকার, যারা পার্টির লোক তাদেরও সরকার, যে রিক্সা চালায় তারও সরকার, যে অটো চালায় তারও সরকার, অন্তিম ব্যক্তির সরকার, সেই দিশাতে এই সরকার কাজ করে। বন্ধু বন্ধু আমি জানি না আপনাদের মধ্যে সবাই জানেন কিনা, এই সরকার জন্ম যখন কোনো মা যখন শিশুকে জন্ম দেয়, যারা আমার আশাকর্মী তারা ভালো করে জানেন, কোন মা যখন শিশুকে জন্ম দেয় তখন প্রধানমন্ত্রী মাতৃপুষ্টি বন্ধন যোজনা আর মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি বন্ধনা যোজনা নিয়ে 10,000 টাকার প্যাকেজ নিয়ে মা এবং শিশুর সঙ্গে জন্মলগ্নে দাঁড়িয়ে যায়। আর অন্তোদয় পরিবারের কোন লোকের যদি মৃত্যু হয়, এই ত্রিপুরা সরকার তার অন্তিম সংস্কারের জন্য 2,000 টাকা তার কাছে পাঠিয়ে দেয়। বন্ধু, সেই দিশাতে কাজ করে জন্ম থেকে সরকার তার সঙ্গে দাঁড়ায়। আর যদি মৃত্যু হয়ে যায় তার অন্তিম সংস্কারও এই সরকার 2,000 টাকা নিয়ে তার পরিবারের সঙ্গে দাঁড়িয়ে যায়। এটা হচ্ছে সরকার। আর পুরনো সরকার, যদি আপনার ঘরে কোনো শিশু জন্মগ্রহণ করেছে, আগে 3 জন ছিলেন, 15 টাকা মাসে চাঁদা দিতেন। যেই মাত্র ওয়া ওয়া সাউন্ড শুনছে, পার্টি বুঝতে লোক আপনার এদিকে সন্তান হয়েছে, শুনলাম আওয়াজ হয়েছে শিশু, হ দাদা কালকে আমার একটা মেয়ে হয়েছে। আচ্ছা, তাহলে 15 টাকা 2 জনে 3 জনে দিতেন, এখন 4 জন হয়েছে আপনার সংসারে, বুঝছেন নি? বলে হ্যাঁ, তাহলে এবার 20 টাকা দিতে 5 টাকা বাড়ছে, 5 টাকা বেড়ে গেছে। আগে 3 জনে 15 টাকা চাঁদা দিতেন, এবার সন্তান জন্মগ্রহণ করেছে 5 টাকা বাড়লো, 4 জনে 20 টাকা দিবেন। কিন্তু এই সরকার 10,000 টাকা নিয়ে মা এবং শিশুর সঙ্গে দাঁড়িয়ে যায়। এটা মানবিক সরকার বন্ধু। আর মৃত্যুর সময় অন্তদের পরিবারের সঙ্গে সংস্কারের জন্য 2,000 টাকা নিয়ে দাঁড়িয়ে যায়। আর পুরনো সরকার কোন ব্যক্তির মৃত্যু হলো শ্মশান ঘাটে গিয়ে চাঁদা চাইবে, এখানে যদি দাহ সংস্কার করতে হয় তাহলে পার্টি অফিসের জন্য আপনাকে এত টাকা দিতে হবে। এটা ছিল পুরনো সরকার আর আজকের সরকারের মধ্যে তফাৎ। বন্ধু, কে বলবে কত ছিল? কে বলবে? হ্যাঁ, কত ছিল? 2145 ফিক্স। 2145 ফিক্স বলছে। এই সরকার 7 পে স্কেল লাগু করার কারণে বলে, আরে 7 পে স্কেল আরে কি? এটা আমরা 2.25 দিয়েছে, এটা 2. কত দিয়েছে? 57 দিয়েছে। এতটাই দিয়েছে, এতটাই দেয়নি, স্কেল লাগু করেছে। তার আগে 7 পে স্কেল ছিল না। স্কেল লাগু করার কারণে যেটা বলছে 2100 টাকা, সেটা গিয়ে দাঁড়িয়েছে 18,000 টাকা দিতে। 16,000 টাকা শুরুয়াত করে স্কেলে 16,000 রুপিস। বন্ধুরা, সেই জায়গায় সরকার কাজ করেছে। কোন ব্যক্তি যদি 50-এর ঊর্ধ্বে মৃত্যু হয়, আগে কি হতো? যদি মৃত্যু হয় পেনশন পাবে। এখন কি হয়? যদি 50-এর ঊর্ধ্বে কোনো 51 বছরে 52 বছরে কোন সরকারি কর্মচারীর মৃত্যু হয়, সে মৃত্যুকালে সেদিন যে বেতনটা পেত, পুরো 60 বছর পর্যন্ত তার পরিবার ততটাই বেতন পাবে। কারণ কি, 50-এর কাছাকাছি কোনো ব্যক্তির যখন বয়স যায় তখন ছেলে মেয়ে হায়ার এডুকেশনের মধ্যে থাকে, হয়তোবা ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়ছে, বাবার মৃত্যু হয়েছে, তখন মেয়েকে ফেরত আসতে হয়। কারণ কি, পেনশন চলে গেছে মা, তো তাকে কলেজের পয়সা দিতে পারে না। কিন্তু এই সরকার যদি আজকের দিনে 50-51 বছরে কোনো ব্যক্তি যদি মারা যান, যদি মৃত্যু হয়, তার ছেলে মেয়েকে পড়াশোনা থেকে রিটার্ন আসতে হবে না। সরকার তার সঙ্গে রয়েছে, তার বাবা নেই মা নেই, কিন্তু সরকার রয়েছে এবং পুরো বেতন তার বাবা মা যত পেত, 60 বছর পর্যন্ত যদি বাবা মারা যায় তো তার মার কাছে 60 বছর পর্যন্ত সেই বেতন যাবে। বন্ধু, তার জন্য কোনো মেয়েকে কোনো ছেলেকে পড়াশোনা ছেড়ে রাস্তায় বসতে হয় না। তার রাস্তা এই সরকার নির্মাণ করেছে। বন্ধু, কর্মীদেরকে আরে বৃষ্টির মধ্যে বেরিয়ে যা, ছাতা নিয়ে বেরিয়ে যায়,
মানুষকে গিয়ে টিকাকরণ করছে। টিকাকরণের শ্রেয় বিপ্লব দেবের নয়, টিকাকরণের শ্রেয় আশা কর্মীর, অঙ্গনবাড়ি দিদির বন্ধুরা, তাদের কারণে করতে পেরেছে, তাদের মানসিকতার কারণে 96% হয়েছে। আমার কারণে হয়নি, আমি তো ব্যবস্থা তৈরি করেছিলাম। ওনারা যদি স্বতঃস্ফূর্তভাবে সেই কাজটা না করতেন তাহলে ত্রিপুরাতে আজকে মানুষ কোভিড থেকে প্রায় মুক্তির পথে। বন্ধুরা, সেটা কে করেছে? অন্তিম সরকারি কর্মচারী তারা করেছে। অন্তিম সরকারি কর্মচারী সবচেয়ে কম বেতন যে পায় সে কাজটা করেছে বন্ধু। সেই দিশাতে আমার অঙ্গনবাড়ি দিদি ও আশা কর্মীরা কাজ করেছে বন্ধু। এটা আমি সবসময় বলি, অঙ্গনবাড়ি দিদি কোনো ছেলেকে নিয়ে যখন শিশু অবস্থায় তাকে শিক্ষা দান করে তখনই এই ছেলে স্কুলে যায়, তারপরে ইউনিভার্সিটিতে যায়। ইউনিভার্সিটিতে কোনো শিশু সন্তান যেতে পারে না, যখন অঙ্গনবাড়ি দিদি তাকে তৈরি করে দেয়। ফাউন্ডেশন কে দেয়? আমার অঙ্গনবাড়ি দিদি ফাউন্ডেশন দেয়। কোন শিশু যখন জন্মগ্রহণ করে, সে আইএস অফিসার হোক, বিপ্লব দেবের মতো মুখ্যমন্ত্রী হোক, জন্মের সময় কে থাকে মার পাশে? আশা কর্মী থাকে বন্ধু। আমার সেই আশা কর্মী বোন থাকে, সে ভবিষ্যতে নির্মাণ করে। কোন শিশুর জন্ম লগ্নে যদি কেউ সাত তার মার সঙ্গে থাকে, আমার আশা কর্মী থাকে। 9 মাস যখন মাতৃগর্ভে আমরা থাকি, আমার মার সঙ্গে কে থাকে? 3 মাসে বারবার চেক আপ কে করায়? বাড়িতে গিয়ে জিজ্ঞাসা কে করে? মাতৃপুষ্টি বন্দনা যোজনার কিস্তি কে দেয়? আশা কর্মীর বোন দেয় বন্ধুরা। কেউ ভোলা উচিত নয় জন্ম কোথা থেকে হয়েছে আর পরে কোথায় যাব। কোনোদিনই ভোলা উচিত নয় যে আমার বাস্তব স্থিতি কি। অনেক সময় মনে হয় যে ওনারা সবচাইতে কম বেতন পান, এনারা মনে হয় সমাজের সরকারি কর্মচারীদের মধ্যে সর্বনিম্ন। আমি বলি না, আমি বলি এনারা হচ্ছে সরকারি কর্মচারীর শুরুয়াত। এনারা থেকে শুরু হয়, ওখান থেকে শুরু হয়ে তারপর চিফ সেক্রেটারি পর্যন্ত যায় বন্ধু। শুরু নিচ থেকে হয়, উপর থেকে শুরুয়াত হয় না বন্ধু। নিচ থেকে শুরু হয়, শূন্য থেকে শুরু হয়। কেউ যদি ভাবে 100 থেকে শুরু হয়, 100 থেকে নয়, 0 থেকে শুরু হয়, 1 থেকে শুরু হয়। একে যদি কেউ বসে আছে, আশা কর্মী অঙ্গনবাড়ি দিদি বসে আছে একে, 1 থাকলে 100 করা যাবে, 1 লাখও করা যাবে, 1 করোড়ও করা যাবে বন্ধু। 1 লাগবে, 1 লাগবে। একের সামনে শূন্য দিতে থাকবেন, লাখ হতাম, আপিল করতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। আমরা সেই 1000 যে সায়েন্স গ্রাজুয়েট টিচার ছিল তাদেরকে সরকারিভাবে পার্মানেন্ট স্কেল দিয়ে সরকারের কাজে কাজ করার সহযোগী হিসাবে রাস্তা দেখিয়ে দিয়েছে। সেই দিশাতে সরকার কাজ করেছে বন্ধুরা। তাই আমি আবারও এখানে বড় মাত্রায় আমার সরকারি কর্মচারী ভাই বোনেরা উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাবো। আপনারা এই কোভিড পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেকে সুস্থ রেখে, কারণ দুর্গাপূজার সময় বহিরাজ্য থেকে লোক আসে, কেরালা থেকে আসবে, মিজোরাম থেকে আসবে, অন্যান্য স্টেটের থেকে আছে, যেখানে কোভিডের গ্রাফ বেশি সেখান থেকে লোক আসবে। তো আপনারা সাবধানে থাকবেন, মাস্ক লাগাবেন। আমরা যেখানে আছি এখানে আমাদের মধ্যে কেউ নেই, কারণ আমরা এখানের লোক, কিন্তু বাইরে থেকে যখন আসবে, দুর্গাপূজার সময় আসে, তখন সাবধানে থাকা, সাবধানে থাকা, মাস্ক পরিধান করা, মাস্ক পরেই দুর্গাপূজাতে বেরোনো, আর সেই দিশাতে কাজ করা। আর যেটা আমি বললাম, এই দুর্গাপূজাতে ফেস্টিভ্যাল অ্যাডভান্স যেটা দেওয়া হয়েছে সবটা খরচা করে দিন। আর আমি আজকে বলে দিয়েছি, বাড়িতে গিয়ে টাকা রাখবেন। আমি ফোন করে কমো বউরে, বলে কাপড় 3টা কিনে দিয়েছে না, 20-এর মধ্যে 25,000 টাকা খরচা করান। বলে সারে তো 20,000 টাকা, তুমি কত দিবা? এইবার লাগবো ফের, তাই না? বলে সারে তো 20,000 টাকার সরকার ব্যবস্থা করেছে, তোমার জমেন না টাকাটা বাইর করো, 30,000 কোটি টাকার থেকে কিছু টাকা বাইর করো। সরকারি কর্মচারী যারা ভাই বোনেরা আছেন, আপনারা করুন সেভিংস, আপনাদের পরিবারের জন্য দরকার আছে, দরকার হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে অন্যের কথা চিন্তা করা। এবং কোভিডের সময় দেখেছি আপনারা সাধারণ মানুষকে সাহায্য করেছেন বিভিন্নভাবে। সরকারি কর্মচারীরা সিএম রিলিফ ফান্ডও টাকা দিয়েছেন, সেটা আমি মানুষের কাছে পৌঁছে দিয়েছি, আপনারা দেখেছেন। তো এই কোভিড পরিস্থিতিতে 1000 টাকা করে 7.5 লাখ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। 7.5 লাখ পরিবারকে মুখ্যমন্ত্রীর প্যাকেজ
প্যাকেট দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি গরিব কল্যাণ যোজনার মাধ্যমে প্রতি ব্যক্তিকে 5 কিলো করে চাউলের ব্যবস্থা করা হয়েছে এবং তার সঙ্গে যে 2 টাকা করে যে চাউল সেটারও ব্যবস্থা করেছে। এই সরকার সেই দিশাতে কাজ করছে। আমি সমস্ত সরকারি কর্মচারীদেরকে বলবো, যে যেখানে আছেন নিজেকে প্রতিষ্ঠিত করুন, সবচেয়ে ভালো কাজ করুন। অন্য কাজ করে না বলে আমিও কাজ করব না, সে থেকে দূরে থাকুন। এই সরকার আপনাদের সঙ্গে রয়েছে। আপনাদের ডিএর বিষয়ে, অঙ্গনবাড়ি দিদিদের যে মাসিক স্যালারি আছে, আশা কর্মীদের স্যালারি আছে, সেই বিষয়ে সরকার বিবেচনা করছে। আপনাদের জন্য ভালো জায়গাতে কিভাবে কি ব্যবস্থা করা যেতে পারে সরকার সেই দিশাতে কাজ করছে। এখন মনের আনন্দে অঙ্গনবাড়ি দিদিরা 5,000 টাকা অ্যাডভান্স পেয়েছেন, কিন্তু আমি সরকারি কর্মচারীকে বলবো, এক হাত বাড়ান। এক হাতে কিন্তু 20,000 টাকা অ্যাডভান্স আর 5,000 টাকা ওখানে অ্যাডভান্স দিয়েছি। 2 হাত বাড়ানোর দরকার নেই। আবার আরেক হাত, এই হাতই পরে বাড়াবেন, সেই হাতে আবার দেব। তো তার জন্য সেই মানসিকতা নিয়ে সেই টাকাটা খরচা করা। আর সবচাইতে বড় যে বিষয়, যেটার জন্য 7 বছর যাবৎ ত্রিপুরার পুরো ব্যবস্থা ঠপ হয়ে গিয়েছিল, হয়তোবা আশা কর্মী দিদির, অঙ্গনবাড়ি দিদির প্রমোশন হয়নি, কিন্তু ত্রিপুরায় 7 বছর পরে সুপ্রিম কোর্টে কেস আছে, তারপরও আমরা রাস্তা বের করে অ্যাডক প্রমোশন দিয়েছি বন্ধু। 7 বছর যাবৎ ত্রিপুরাতে প্রমোশন হচ্ছিল না, তার রাস্তা দুয়ার করেছে। এমনিতে মনে হবে যে উপরের র্যাঙ্কের তাদের প্রমোশন হচ্ছে, উপরের র্যাঙ্কে যখন প্রমোশন হবে, আমি দেখেছি প্রমোশন করেছি তো এলডিসির ভ্যাকেন্সি এসছে, ইউডিসির ভ্যাকেন্সি এসছে। কারণ কি, ইউডিসি থেকে সে প্রমোশন হয়ে গেছে, এলডিসি থেকে প্রমোশন হয়ে গেছে। চিফ সেক্রেটারি আমার কাছে দপ্তর হয়েছে এনে দিচ্ছে, স্যার এখানে এত এলডিসি খালি হয়েছে, এখানে এত ইউডিসি খালি হয়েছে। তার মানে উপরে যাওয়ার কারণে নিচে সিট খালি হয়েছে। যারা নিচে আছে তাদেরও প্রমোশন হবে, তাদেরও চাকরি হবে, অন্যর জন্য চাকরির দুয়ার খুলেছে বন্ধুরা। নজওয়ান ছেলে মেয়েদের জন্য সরকার দুয়ার খুলে দিয়েছে এই প্রমোশনের মাধ্যমে। এই প্রমোশন 7 বছর যাবৎ পুরনো সরকার আটকিয়ে রেখেছিল, তখনও রাস্তা বের করে করতে পারতেন, কিন্তু করেনি। সমগ্র শিক্ষা, সমগ্র শিক্ষা, এখানে আমার মন্ত্রীরা আছেন, অনেক সময় গিয়ে বলেন দাদা তাদেরকে কিছু করতে হবে, করিনি। কেউ আন্দোলন করতে হয়েছে, তাদের জন্য কোর্টের রায় মেনে তার ব্যবস্থা করেছি বন্ধু। তাদেরকে সমমাপে, যারা এখন সম্পূর্ণভাবে ট্যাগ দিয়ে নিয়েছে তারা তো পে স্কেল সব পেনশন পেয়ে যাবে, আর যারা রয়েছে 5 বছর সময় দিয়েছে, যে কোনো সময় পাস করে নাও, বেতন সমমাপে পাবে। শুধু পেনশনের ফ্যাসিলিটি পরে পাবে, কিন্তু বেতন ততটাই পাবে। যারা এখন পার্মানেন্ট হবে তাদের যা বেতন, সর্বশিক্ষা তাদেরও সেম বেতন নিয়ে গেছে বন্ধুরা। কাউকে আন্দোলন করতে হয়নি, এই সরকার তার সঙ্গে রয়েছে এবং অন্তিম পর্যন্ত সর্বশিক্ষা সবার সঙ্গে দাঁড়াবে এবং দাঁড়াবে নয়, তাদেরকে পাস করানোর দায়িত্ব সরকার নিয়েছে। একবার নয়, যতবার পরীক্ষা দেবে, কোচিং এর জন্য খরচা সরকার করবে। সেই দিশাতে একটা গার্জিয়ানের ভূমিকায় সরকার কাজ করেছে বন্ধু। তার সঙ্গে সঙ্গে যারা সায়েন্স টিচার, প্রায় 1000 জন কোর্টের রায় দিয়ে দিয়েছিল, এর পরিবর্তন হয়, ব্যবস্থা পরিবর্তন হয়, আজকে ত্রিপুরার পরিবর্তন হয়েছে বন্ধু। যারা হোমগার্ড, কত বেতন পেতেন? 6,000 টাকা। আজকে হোমগার্ডরা কত বেতন পায়? 18,000 টাকা। ডাবল নয়, 3 গুণা। ডাবল নয়, 3 গুণা। ত্রিপুরাতে কোন হোমগার্ডে আন্দোলন করেছে, আমার কাছে গিয়েছে? কেউ যায়নি, কেউ যায়নি, কেউ বলেনি। আজকে 7th পে স্কেল লাগু হয়েছে, তো যারা অপোজিশনে আছে তারা বলবে 7th পে স্কেল তো দিছে, বাকিগুলো কবে দেব? তোমরা হাডান আছে, তোমরা দিতে পারবে না, কও করে কোন ধন্ডা আছে? ত্রিপুরা যে স্বর্ণ যুগ চলছিল, কোথায় স্বর্ণ? কার ঘরে স্বর্ণ? কিসের স্বর্ণ? কি কাজ করেছে পুরনো সরকার? কোন স্কিমটা আনছে পুরনো সরকারের? কোন ধারায় কাজ করেছে? একটা স্কিমের নাম বলতে পারবে 40 বছরে যে ত্রিপুরা সরকার লাগু করেছে, তার মধ্যে 1000 কোটি টাকা ত্রিপুরা সরকার লাগিয়েছে? এ সরকার বলতে পারে অটল
জলধারা মিশন 2018-তে প্রতি ঘরে মুক্ত জল দেওয়ার জন্য এই সরকার অটল জলধারা মিশন এনেছে প্রায় 1000 কোটি টাকা বাজেট রেখে। পরবর্তী সময় মাননীয় প্রধানমন্ত্রীজি জল জীবন মিশন 2019-এ দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি ঘরে ফ্রিতে জলের ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 2024-এর মধ্যে প্রত্যেকের ঘরে শুদ্ধ পানীয় জল পৌঁছানোর জন্য বিনা পয়সা তার স্কিম ঘোষণা করেছে ত্রিপুরা সরকার। 2018-তেই ঘোষণা করে দিয়েছিল বন্ধু। 25 বছর টানা সরকার মাত্র 2.4% বাড়িতেই পয়সা দিয়ে জলের কানেকশন দিতে সক্ষম হয়েছিল 25 বছরের টানা সরকার। আর 3.5 বছরের সরকার, মাঝখানে 1.5 বছর কোভিডে চলে গেছে, তার মধ্যে 2.4% থেকে উঠিয়ে আজকে 36% ঘরে ফ্রিতে জলের ব্যবস্থা এই সরকার করতে সক্ষম হয়েছে বন্ধুরা। 36% জলের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। যখন কিছু হয়ে যায় তো অনেকের মনে হয় এটা বুঝে আপনি হয়, আপনি কোনো কিছু হয় না বন্ধু। তার জন্য যোজনা করতে হয়, তার জন্য মেহনত করতে হয়, তার জন্য পরিশ্রম করতে হয়, তার জন্য বাজেট আনতে হয়। এই কোভিডের মধ্যেও 3% ডিএ কর্মচারীদের জন্য কেউ বলেছে আমাকে? কোন ইউনিয়ন লিখে দিয়েছিল? কেউ বলেনি। কোভিডের মধ্যে 3% ডিএ দিয়ে দিয়েছি, তাতে 213 কোটি 28 লক্ষ টাকা খরচা হয়েছে। 213 কোটি 28 লক্ষ টাকা খরচা হয়েছে বন্ধু। তার সঙ্গে সঙ্গে যখন 7 পে স্কেল লাগু হয়েছে তো সেই গ্রুপে কোনো কর্মচারী যোগদান করলে তার স্কেল কত হয় বলুন তো? 18,000 টাকা। ডি গ্রুপে যোগদান করবে তার স্কেল কত? আরে রাস্তাটা কার? সরকার মানে কে? সরকার মানে পিপল, লোক। সরকার কোনো এমন নেই সরকার দেখা যায় কি আকাশে? না, সরকার কারা? সামনে যারা বসে আছে, ত্রিপুরার মানুষ সরকার। এই জায়গাতে ত্রিপুরার মানুষকে আজকে আমরা নিয়ে যেতে সক্ষম হয়েছি। সরকারি হলে তার কোনো দাম নেই। নিজের ঘরে যদি কম্পিউটারটা থাকে 3 বার তাকে টাওয়াল দিয়ে মুছি, কিন্তু অফিসে থাকলে ধুল পরে থাকলেও অন্যকে বলি একটু এই ঝাড়ু পোছা করে দাও, নিজে করি না। কিন্তু আমি নিজেও করি, আমার সরকারি কর্মচারীরা এটা শিখে গেছে। আমার অফিসে যদি দেখি ধুল পরে আছে তো আমি নিজে, আজকাল স্যানিটাইজারও থাকে, স্যানিটাইজার লাগিয়ে নিজে সাফ করে দেই। তার জন্য কাউকে ডাকি না বন্ধু। আমি আসার আগে যদি কেউ করে দিয়েছে তো ঠিক আছে, কিন্তু আমি বসা থাকাকালীন আমি কোনোদিনও কোনো সরকারি কর্মচারীকে ডেকে, কোনো আমার ডি গ্রুপের যে কর্মচারী আছে তাদেরকে ডেকে আমি বলি না আমার টেবিলটা পরিষ্কার করো। জিজ্ঞাসা করে দেখবেন আমার কাছে যারা আছে, বলে স্যার কোনোদিন বিপ্লব দেব কোনোদিন বলেছি কিনা যে বসা থাকাকালীন যে আমার টেবিলটা পরিষ্কার করে দাও বন্ধু। যদি ছাপ পড়ে তো নিজের রুমাল দিয়ে বা কোনো কিছু সাফ করে রেখে দিই বন্ধু। এটাকে বলে ওয়ার্ক কালচার বন্ধু। ছোট বিষয়ে কিন্তু তার বড় মাপের পরিচিতি হয়। সঞ্জয় বাবু, কলকাতা থেকে কেউ লিখছে আমাদের মমত্বময়ী মহিমাময়ী দিদির লোক। আমি একটা পোস্ট দিয়েছি যে অঙ্গনবাড়ি দিদি, তারপরে ডিআরডব্লিউস এবং হোমগার্ডদের 5,000 টাকার পূজা অ্যাডভান্স ঘোষণা হয়েছে। তো সেখানে লিখছে 5,000 টাকা করে দিচ্ছেন আপনি, কি করে লিখছেন? আমাদের দিদি তো দিচ্ছে 12,000 টাকা। আমি সঞ্জয় খুশি লেখা দে যে আমাদের দাদা 20,000 টাকা করে দিছে। যারা সরকারি কর্মচারী পার্মানেন্ট রয়েছে 12,000 নয়, আমার কাছে সরকারি কর্মচারী যারা আছে এরা জানে 12,000 টাকা করে চেয়েছিল। কত চেয়েছিল? চিফ সেক্রেটারির কাছে অ্যাপ্লিকেশন দিয়ে। কেউ জানেনি এখানে? জানেন না? কত চাইছিলেন আপনারা? হ্যাঁ, কত চাইছিলেন? 12,000 টাকা চাইছেন। কত দিছি? 20,000 টাকা। আলগিয়ে যেতে পারে না, আলগিয়ে নিতে পারে না। দেখেন, আমি এগুলো শুধু আপনাদের জন্য করি তেমন না,
অন্তোদয় পরিবারের জন্য করি, কেউ জুতার দোকান দিয়েছে, কেউ কলার দোকান দিয়েছে, কেউ প্রতিমা বিক্রি করবে, কেউ পানের দোকান আছে, দুর্গাপূজার মধ্যে কেউ একটা ছোট্ট দোকান লাগাবে, তার জন্য করেছি। কারণ কি, ত্রিপুরাতে বড় মাত্রায় সরকারি কর্মচারী আছে, তাদের কাছে যখন 20,000 টাকা দেব, তারা এই টাকাটা পূজার সময় খরচা করবে। খরচা করলে মার্কেটে আসবে, মার্কেটে আসলে আমার রিক্সাওয়ালা ভাইও পাবে, অটো চালক ভাইও পাবে, এবং কাপড়ের দোকান দিয়ে রেখেছে সে ভাইও পাবে। বন্ধু, এমনিতে মনে হয় অনেকে বলে, ফেসবুকে দেখি আসে, দাদা আপনি তো তারারে দিলেন সরকারি কর্মচারীরে, বাকিরা লোকে কি করবেন? তারার লিগে করেন। করছি বাবু, সবার লিগে করছি। এই সরকারি কর্মচারীরা যা পেয়েছে, এদেরকে সবাইকে জিজ্ঞাসা করুন, এই টাকাটা খরচা করবে, শাড়ি কিনবে, ছেলে মেয়ের জন্য পূজার কোনো না কোনো ব্যবস্থা করবে, তো তাতে ওই টাকাটা মার্কেটে যাবে, এরপর সমস্ত মানুষের কাছে এই টাকা পৌঁছে যাবে। বন্ধু, তার জন্য করেছি পূজা ফেস্টিভ্যাল সিজনে। ফেস্টিভ্যাল সিজনে যাতে পুরো বাজারের মধ্যে লক্ষ্মী থাকে, তার ব্যবস্থা কাদের মাধ্যমে করা হয়েছে? সরকারি কর্মচারীদের মাধ্যমে করা হয়েছে। সরকারের সবচেয়ে বড় মাধ্যম সরকারি কর্মচারী। বন্ধুরা,